খোদা, এর চেয়ে আমার মরণ শ্রেয়। আমি পারছি না খোদা, এই মুহূর্তে যদি মাটিতে ঢুকে যেতে পারতাম। এপিজে আবুল কালাম স্যার ঠিকই বলেছিলেন, কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে। সাফল্য পেছনে ছুটে ক্লান্ত হবে, কিন্তু এক পেয়ালা কফি অনেক কিছু শেখাবে যদি পাশে বসা মানুষটাকে বুঝতে পারো। এক পেয়ালা কফি ও তুমি শুধু একটি পানীয় নও, তুমি আমার অনল অনুভূতির দরজা, আমার ফেলে আসা দিনের গল্প। শ্রাবণের সেই বিকেলটা একটু অন্যরকম ছিল। আকাশ মেঘলা, হালকা কুয়াশা নেমেছিল চোখের উপর। আমি পুরনো কাঠের চেয়ারে বসে আছি। ছোট্ট শুনশান ক্যাফের কোণে টেবিলে একটা বই, মৃদুস্বরে ভেসে আসছে গান। হঠাৎ এক ভদ্রলোক ঢুকলেন। ধবধবে সাদা পাঞ্জাবি, মাথা ভরা চুল, চোখজোড়া আশ্চর্য গম্ভীর। তিনি এসে আমার সামনের চেয়ারে বসলেন। আমি কিছু বললাম না। কেন বললাম না তার কারণ অজানা। তিনি চাইলেন এক পেয়ালা কফি। আস্তে করে বললেন, তুমি কি জানো কফির গন্ধে সময়টা থেমে যায়? আমি অবাক হলাম। তিনি আরও আস্তে বললেন, মানুষ কফির কাপ ধরে থাকে, অথচ অনুভব করে না সে কার সঙ্গে বসে আছে। আমি চমকে উঠলাম। লোকটা কে? তার চোখে অদ্ভুত শান্তি, কিন্তু কথায় তীক্ষ্ণ চাবুক। তিনি হঠাৎ বলে উঠলেন, সাফল্য পেছনে ছুটে ক্লান্ত হবে, কিন্তু এক পেয়ালা কফি অনেক কিছু শেখাবে যদি পাশে বসা মানুষটাকে বুঝতে পারো। আমার গায়ে কাঁটা দিল। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, আপনি কে? এভাবে আমার মনের কথাগুলো আপনি কিভাবে জানেন? তিনি হেসে বললেন, আমি কারো নাম না, আমি এক অনুভব। তোমরা যাদের ব্যস্ততায় ফেলে ভুলে যাও, তারা বারবার কফির পেয়ালা হাতে ফিরে আসে আমার কাছে। আমি খেলি শব্দের সাথে, মাঝে মাঝে তারাও খেলে আমার সঙ্গে। তিনি প্রশ্ন করলেন, তোমাদের সময়ে কফি শপে আজকাল কবিতার চেয়ে ক্যাপাচিনোর দাম বেশি, তাই না? আমি ক্রমশ অস্থির হয়ে উঠছি, কেমন এক আচ্ছন্ন ঘোরে আবিষ্ট হয়ে আছি। তিনি আরও বললেন, আমি তো কবিতার মানুষ, চোখে দেখে নয়, হৃদয় ছুঁয়ে কথা বলি। যারা শোনে না তাদের জন্য আমি ছায়া হয়ে যাই। এতক্ষণে হয়তো হুঁশ ফিরতে শুরু করেছে, তাই উঠে দাঁড়াতে যাচ্ছিলাম। তিনি ইশারায় বসতে বললেন। কেন যেন তার ডাক ফেরাতে পারলাম না। বাইরের দিকে তাকিয়ে তিনি বললেন, থেমো, সময় তো থেমেই গেছে। এক পেয়ালা কফি শেষ হয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়, এই বিশ্বাসটা ভুল। কিছু সম্পর্ক অদেখা হলেও হয়ে থাকে চিরজীবী, ঠিক যেমন তোমার সাথে আমার। এরপর চোখ বন্ধ করে তিনি আওড়ালেন, হে মোর চিত্ত পূর্ণ করিস তুই মোরে। আমার বুকের ভেতরটা ঝাঁকি খেলো। আমি কি তাকে চিনতে পারছি, নাকি কোনো ঘোরে আছি? এ কীভাবে সম্ভব? পেছন থেকে হুট করে অমিত ধাক্কা দিতেই যেন পুরো ঘোরটা কেটে গেল। সামনে তাকিয়ে দেখি কেউ নেই। কোথায় গেল সে? আমি ধীরে ধীরে বসে পড়ি। অমিতের কথায় খেয়াল নেই, আর বোঝার চেষ্টা করি যুক্তি তর্ক জ্ঞান দিয়ে কি হলো আমার সাথে। কখনো কখনো কিছু মুহূর্ত বাস্তব হয় না, তবু মনে হয় সেই মুহূর্তে জীবনের আসল সত্য লুকিয়ে থাকে। শুধুই মনে পড়ে কিছু পংক্তি, যে কথা বলিতে চাই বলা হয় নাই, সে কেবল এই চিরদিবসের বিশ্ব আঁখি সম্মুখে দেখিন সহস্রবার দুয়ারে আমার অপরিচিতের এই চির পেরিয়ে এতই সহজে নিত্য ভরিয়াছে গভীর হৃদয়। সে কথা বলিতে পারি না এমন সরল বাণী আমি নাহি জানি। আচ্ছা, আপনারা কি জানেন তিনি কে, কি তার পরিচয়? আমি নিজেও জানতে চাই। তাই আরও একবার তাকালাম টেবিলে রাখা সেই বইটার দিকে, যার নাম রবীন্দ্রনাথ কখনো এখানে কফি খেতে আসেননি। সবাইকে ধন্যবাদ। মনে আজ কহছে পরাজিত আমি যতবারই হই হার মানব না সহজে। ছোট্ট একটা গ্রামেরই তার বাস,
দারিদ্রতার করাল গ্রাসে যখন সে পর্যবসিত, তখন সে স্বপ্ন দেখত এক নতুন পৃথিবী গড়ার। তার স্বপ্ন শুধু আলো নয়, আলোকিত হয়ে উঠবে সে। পরিবারের জন্য সে বোঝা নয়, আশীর্বাদ হয়ে উঠবে। দারিদ্রতা থেকে শুধু নিজের পরিবারকে নয়, সমাজকেও মুক্ত করবে। তাই তার স্বপ্ন পূরণের জন্য ছোট থেকে ভালো মতো পড়াশোনা করত সে। অনেক মেধাবী শিক্ষার্থীও ছিল রীতা, কিন্তু অষ্টম শ্রেণীর জিএসসি পরীক্ষার কিছুদিন আগে যখন তার বাবা মা এক প্রকার জোর করেই তার বিয়ে ঠিক করে দেয়, তখন সে এটা ভালোভাবেই বুঝতে পারলো যার সাথে তার বিয়ে হতে যাচ্ছে সেখানে সে কোনোভাবেই নিজেকে স্বনির্ভর করতে পারবে না, নিজেকে করতে পারবে না শিক্ষিত। সে জায়গায় তখন তার মনে হচ্ছিল বাস্তবতার মঞ্চে এখানেই যেন হেরে গিয়েছে সে। তারপর তার এক শিক্ষিকার কাছে সে সাহায্য চায়। তিনি তাকে এক বুটিক শিল্পে কাজ করা, থাকা খাওয়া এসবের ব্যবস্থা করে দেন এবং এর ফাঁকে পড়ালেখাও করতে বলেন। পরিবারকে ছেড়ে যাওয়া, এটার জন্য আশেপাশের মানুষ কখনোই তাকে ভালোভাবে দেখেনি। তাকে আশেপাশের মানুষের কটাক্ষ দৃষ্টি ও কটু কথাগুলো তার মনে সূচের মতো বিদ্ধ। আর এদিকে কাজের চাপে সেরকম এগোতেও পারছিল না। মানসিক চাপ ও পারিপার্শ্বিকতার কারণে সে জিএসসিতে ফেল করলো। সে মুহূর্তে আশেপাশের মানুষগুলো বলা শুরু করলো, কই খুব তো ট্যালেন্ট ছিল, বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছিল, বিয়েও করলো না, কই পাশও তো করতে পারলো না। রীতা সারাদিন ভাবতো, খোদা এর চেয়ে আমার মরণ শ্রেয়, আমি পারছি না খোদা, এই মুহূর্তে যদি মাটিতে ঢুকে যেতে পারতাম। তখন তার একসময় আব্রাহাম লিঙ্কনের কথা মনে পড়ল, যিনি বারবার পরাজিত হয়েছেন কিন্তু ঠিকই একসময় আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। তারপর সে নিজেকে বলল, আমি হেরে গেছি, তবে হার মানব না। সে ঢাকায় চলে এসে একটা গার্মেন্টসে কাজ করতে লাগলো। অনেক জটিল হয়ে গেল তার জীবন। পাশাপাশি একটা বাওবিতে ভর্তি হলো। ক্রমান্বয়ে 3.4 পয়েন্ট পেয়ে সে এগোচ্ছিল। পরে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনের জব পেল। একটা সময় সে নিজে একটা বুটিক হাউস দেয়। ছোট্ট একটা বুটিক হাউস থেকে এখন তার বুটিক হাউসের শোরুম দেশব্যাপী বিস্তৃত। আজ রীতা আলো দিচ্ছে অনেক সম্বলহীন নারীকে, যা কিনা দৃষ্টান্ত স্থাপন করেছে সবার মনে। তার জীবনযুদ্ধের এই গল্পটা যখন প্রথম আলোর পাতায় আসে, তার পুরো গ্রাম তখন তাকে নিয়ে গর্ব করলো। তার পরিবারের কাছে সে এখন নয়নের মণি। বলে না, সময় সবচেয়ে কঠিন শিক্ষক আর সময় সবচেয়ে বড় বিচারক। যারা রীতাকে এক সময় গালি দিত, তারা আজ তার জন্য হাততালি দেয়। এরকম হাজার রীতার গল্প আপনাদের শোনাতে পারি, যে গল্পগুলো বলে কিভাবে জীবনযুদ্ধে হেরে গিয়েও ঘুরে দাঁড়ানো যায়। সত্যি বলতে কি, এপিজে আবুল কালাম স্যার ঠিকই বলেছিলেন, কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে। আমাদের ভুলে গেলে চলবে না, প্রত্যেকটা মানুষ অনন্য সম্ভাবনার নাম। প্রত্যেকের মাঝে সলতে আছে, মোম আছে, শুধু অগ্নি সংযোগ দেওয়ার অপেক্ষা। তাই আমরা বলবো, ব্যর্থতা সাফল্যের প্রারম্ভেতে আসে। আমরা যেন সংকুচিত এ বাক্য প্রকাশে। হঠাৎ ব্যর্থ হলে মনে করা হয় এটা জীবনটাই হয়ে যাবে বিষাদময় এক ভাটা। প্রতিকূলতায় বড় হয়েছেন এমন মনীষীগণ ব্যর্থ হয়েই করেছেন অসাধ্য সব সাধন। ব্যর্থতা আসে সবার জীবনে, ভয় যেন না করি, ব্যর্থতাকে সিঁড়ি করে সফলতাকে গড়ি। তাই আজ বলবো, মনে রেয়াজ কহ যে পরাজিত আমি যতবারই হই, মানব না হার সহজে। ধন্যবাদ সবাইকে। তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, ইউনুস তুমি পূরণ করিলে হৃদয় বাসনা। হে ইউনুস সরকার, বাংলাদেশে দেখো কতগুলো সরকার চলে গেছে, কত রাষ্ট্রপতি চলে এসেছে, কিন্তু তোমার মতো একজন ভালো মানুষ বাংলাদেশ কখনোই দেখেনি। তাই আমার তোমার কাছে বেশ কিছু আবদার রয়েছে। তুমি যদি এই আবদারগুলো পূরণ করো, তবে আমি বেশ কৃতার্থ হব। দেখো, তোমার কাছে আমার প্রথম আবদার যেটা, সেটা হচ্ছে আমাদের যে সংবিধান সেটি কেমন ভঙ্গুর না, এই সংবিধানটাকে পুনঃপ্রবর্তন করা তো অবশ্যই জরুরি।
এই যেমন আমাদের যে 4টা নীতি রয়েছে, যেখানে গণতন্ত্রের কথাও বলা হচ্ছে, আবার সমাজতন্ত্রের কথাও বলা হচ্ছে, আবার বলা হচ্ছে জাতীয়তাবাদ। এই এতগুলো নীতি একসাথে কি একটি দেশ চলতে পারে এতগুলো দিয়ে? তাই আমি তোমার কাছে আবদার রাখবো, তুমি অবশ্যই একটি সুষ্ঠু ব্যবস্থা এবং সুষ্ঠু একটি নীতি বাংলাদেশকে উপহার দিয়ে যাবে। আমি জানি না আর কখনো বাংলাদেশ এমন ভালো তোমার মতো সরকার পাবে কিনা, তাই তোমার কাছে আমার এই আবদারগুলো রয়েছে। আমার আরেকটি আবদার হচ্ছে, আমাদের বিচারক যারা নির্বাচিত হন তারা রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। এটা কেন হবে এমন? বিচারকদের জন্য তো আলাদা বিচার বিভাগ রয়েছে। এই বিভাগটি নিয়ে, এই জিনিসটি নিয়ে তুমি অবশ্যই কাজ করে যাবে। তোমার কাছে আমার আরেকটি আবেদন থাকবে, সেটা হচ্ছে আমাদের যে 15তম সংশোধন হয়েছিল সংবিধানের, সেখানে বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেওয়া হয়েছিল। অথচ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেশ কিছু আমরা ভালো সরকারকে পেয়েছিলাম। যখনই তত্ত্বাবধায়ক সরকার চলে গিয়েছে তখনই দেখেছি বিশাল কারচুপি করে গেছে। এর জন্য তুমি যতদিন থাকবে এর মধ্যেই আমি চাবো, তোমার কাছে আবদার রাখবো, তুমি তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা সেটা পুনরায় আবর্তন করবে। তোমার কাছে আমার আরেকটি বিষয় নিয়ে কথা রয়েছে, সেটা হয়েছে 8ম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম আবার আমাদের ধর্মনিরপেক্ষতা দুইটি কেমন ব্যতিক্রমধর্মী হয়ে যায় না কথা। এই জিনিসটাকে তুমি অবশ্যই কাজ করবে এবং এটা নিয়ে ভাববে এটার কি সুষ্ঠু একটি ব্যবস্থা দাঁড় করানো যায়। তোমার কাছে আমার আরেকটি আবেদন রয়েছে, সেটা হচ্ছে আমাদের সংবিধানের যে 3 নং অনুচ্ছেদ রয়েছে, যেখানে বলা হয়েছে রাষ্ট্রভাষা বাংলা। কিন্তু কই, আমি তো আমাদের যে ল মেকাররা যে ল বানাচ্ছে বা আমাদের যে আইনের ধারাগুলো সবগুলোই তো ইংরেজিতে লেখা। এটা কি হতে পারে? এটা তো বাংলাদেশ, এখানে তো রাষ্ট্রভাষা বাংলা। এই বিষয়টার আমূল পরিবর্তন প্রয়োজন এবং ভাষাটা অবশ্যই বাংলায় হওয়া প্রয়োজন। আমার তোমার কাছে আরেকটি জিনিস নিয়ে বলার আছে, সেটা হচ্ছে নারী ইস্যু, যেটা নিয়ে বর্তমানে অনেক কথা হচ্ছে। অথচ দেখো আমাদের গ্রামে প্রচুর পরিমাণে বাল্যবিবাহ হচ্ছে। আমি যদি আমার গ্রামের কথাই বলি, সেখানে আমি বাল্যবিবাহ ছাড়া বোধহয় কোনো বিবাহ আমি দেখিনি। তো তুমি এটা নিয়ে কাজ করো, বাল্যবিবাহ যাতে রোধ করা যায় এবং গ্রামে যাতে মেয়েরা শিক্ষার সুযোগটা পায়, সেটা নিয়ে কেউই ব্যাপকভাবে কোনো কাজ করে যাচ্ছে না। আমাদের গ্রামে শিক্ষক নেই বললেই চলে, ফলে আমার যে গ্রামের প্রতিবেশী আছে তারা অতি সত্বর শহরে ট্রান্সফার করার চেষ্টা করছে, কারণ সেখানে ভালো শিক্ষা ব্যবস্থা নেই। তুমি অবশ্যই এদিকে মনোযোগ দিবে যাতে গ্রামে একটি ভালো শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো যায়। এবং আমি যদি দেখি আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষরাই তো বিদেশে চলে যাচ্ছে কাজ করার জন্য, মধ্যপ্রাচ্য সহ নানা দেশে। ফলে দেখা যাচ্ছে যে এই যে গ্রামে মানুষরা রয়েছে তাদের যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষা। কেননা তারা নর্মাল যে কাজগুলো রয়েছে, এইসব গায়ে খাটা পরিশ্রমের কাজ করে বিদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে তাদের পারিশ্রমিক পাচ্ছে না। ফলে গ্রামে তুমি এই যে তুমি যে যতদিন এই দেশে থাকবে এবং তোমার আন্ডারে এই কাজগুলো করে যেতে পারবে, এর মধ্যে অবশ্যই তুমি এটা নিয়ে ভাববে এবং গ্রামে কীভাবে কর্মমুখী শিক্ষাটা প্রকৃতভাবে বাস্তবায়ন করা যায় সেটা তুমি দেখবে। এটা তোমার কাছে আমার আকুল আবেদন রইল। আরেকটা জিনিস দেখো, আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেগুলোর সাথে যদি আমি আমাদের সামরিক খাত দেখি তাহলে আমার খুবই লজ্জা লাগে। আমি যখন এয়ারফোর্সের পরীক্ষা দিতে গেলাম তখন আমি দেখলাম এবং আমি কিছু তথ্য নিয়ে যাচাই করলাম এবং সেখানে দেখলাম আমাদের এয়ারফোর্সে যে পরিমাণে বিমানগুলো রয়েছে সেগুলোর সংখ্যা খুবই কম। প্রতিবেশী যদি ভারত পাকিস্তানের দিকে দেখি সেই ক্ষেত্রে তাদের প্রচুর পরিমাণে রয়েছে। কেন দরকার আমাদের সামরিক খাত এত স্ট্রং? কেননা দেখা যাচ্ছে আমাদের যে তিস্তাতে পানি দিচ্ছে না ভারত, এর বিরুদ্ধে আমরা কিছু বলতেই পারতেছি না। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের সাথে ভারত কিন্তু সেভাবে লাগতে যায় না, কেননা তাদের সামরিক শক্তি প্রচুর স্ট্রং। আমাদের সামরিক খাতে সারা বিশ্বে 37তম। এটা কোনো কথা হলো? আমাদের সামরিক খাতকে আরও স্ট্রং করে দিয়ে যাবে তুমি, যাতে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর চোখের উপর চোখ রেখে কথা বলে যেতে পারি। আমাদের যে উত্তরবঙ্গ মরুভূমি করে দিয়েছে ভারত, সেই বিরুদ্ধে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি, এর জন্য তুমি কাজ করে যাবে। রোহিঙ্গা ইস্যুতে ব্যাপক পরিমাণে রোহিঙ্গা রয়ে গেছে, এই বিরুদ্ধে তো আমাদের কোনো ব্যবস্থাই আমরা দেখছি না 2017 সালের পর থেকে। এ নিয়ে তুমি বিস্তৃত একটি কাজ করে যাবে, সেই আশা তোমার কাছে আমি ব্যক্ত রাখছি। হে ইউনূস সরকার, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, ইউনূস তুমি পূরণ করিলে হৃদয় বাসনা। ধন্যবাদ। কাপের গায়ে উষ্ণতার ছোঁয়া, প্রথম চুমুকে চোখ মেলে দেখি জানলার ওপারে অলস শহর ধীরে ধীরে জেগে উঠছে। কফির তিক্ততায় লুকিয়ে থাকা অজস্র স্মৃতি, মনে হয় যেন প্রতিটি চুমুকে জীবনের কিছু অংশ জমা পড়ে আছে। এক পেয়ালা কফি ও অফিসের ব্যস্ততা, পড়ার চাপ, সম্পর্কের টানাপোড়েন, সব কিছুকে দূরে সরিয়ে রেখে আমি ডুব দেই এই ছোট্ট কাপে। প্রতিটি চুমুকে ভেসে ওঠে পুরনো দিনের আড্ডা, ধোয়ার কুণ্ডলিতে মিশে যায় না বলা কিছু কথা। জানালার কাছে জমে থাকা শিশির বিন্দু যেন সেই ফেলে আসা দিনের সাক্ষী। বৃষ্টি পড়লে কফির গন্ধটা আরো গভীর হয়ে ওঠে, যেন প্রতিটা ফোঁটায় মিশে থাকে অজানা কিছু অনুভূতি। মনে পড়ে সেদিনের কথা, ছাতার নিচে ভিজতে ভিজতে হাতে ছিল এক পেয়ালা কফি। কফির ধারে জমে থাকা গরমে স্পষ্ট দেখেছিলাম তোমার চোখের কোণে
অমলিন এক বিন্দু জল। শহরে ব্যস্ত রাস্তায় গাড়ির হর্ন, মানুষের কোলাহল সব ছাপিয়ে এক পেয়ালা কফি নিয়ে বসে থাকি জানালার ধারে। মনে হয় ধোয়ার প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে এক একটি গল্প। চুমুকের পর চুমুকে ছুঁয়ে দেখি কিছু স্বপ্ন, কিছু অপেক্ষা, কিছু হারিয়ে যাওয়ার সময়। রাত গভীর হলে সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়ে। আমি তখন জেগে থাকি কফির উষ্ণতায়। কাপের তলানিতে পড়ে থাকা শেষ চুমুকটুকুতে দেখি জমে আছে কিছু অসম্পূর্ণ কবিতা, কিছু ভাঙা লাইন, কিছু না বলা কথা। এক পেয়ালা কফি ও তুমি তখনও পাশে। ধোয়ার আড়ালে মিশে থাকে স্মৃতির মতো। কফি ঠান্ডা হয়ে আসে, ধোঁয়া মিলিয়ে যায় বাতাসে, তবুও কাপের তলায় রয়ে যায় কিছু না পাওয়ার অভিমান। এক পেয়ালা কফি ও তুমি শুধু একটি পানীয় নও, তুমি আমার অনল অনুভূতির দরজা, আমার ফেলে আসা দিনের গল্প। ভোর হবে, আবার কফির ধোঁয়া উঠবে নতুন গল্পে। আমি জানি তুমি থাকবে, আমি থাকব, এবং আমাদের অজস্র না বলা গল্প ঠিক এই কফির ধোঁয়ার মতোই মিলিয়ে যাবে বাতাসে, তবু থেকে যাবে স্মৃতির গন্ধে। ধন্যবাদ।